একটু সাইড নয়েজটা কমাও। ওকে, চলুন সবাই সাইলেন্ট। আচ্ছা, আমি একটু 10 মিনিট আজকে লেট হয়ে গেছি, সরি। আমি রেকর্ডিং অন করে দিয়েছি, চলুন শুরু করছি। আবার 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 কেউ বিষয়টা আমরা শেষ দিন মানে আগের দিন আমরা ভাব পর্যন্ত আলোচনা করেছিলাম, রাশি ভাব। এবারে আজকে একটু 9টা গ্রহের বিষয়ে কথা বলে নিই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে চার্ট সিস্টেম, আমরা চার্ট সিস্টেমটায় চলে যাব। দেখুন, আমাদের বৈদিক জ্যোতিষে বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে, ইন্ডিয়ান সিস্টেম অফ অ্যাস্ট্রোলজিতে আমরা 9টা গ্রহ নিয়েই চলব, এবং কেপিতেও আমরা 9টা গ্রহ নিয়ে চলব। কে 9টা গ্রহ? 9টা গ্রহ হচ্ছে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু, শনি, বুধ। এবারে গ্রহ গ্রহ এবং প্ল্যানেট, এই দুটো শব্দের আমরা যেন মাঝখানে কোনো সময় না গুলিয়ে ফেলি। প্ল্যানেট, তাকে আমরা ইন্ডিয়ান টার্মসে গ্রহ বলি। প্ল্যানেট মানে সেলেস্টিয়াল বডি, বডি হতে হবে সেলেস্টিয়াল বডি। আকাশে আকাশে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা সবটাই কিন্তু একটা করে বডি। এবং সূর্য একটা বডি। কোনো একটা সময় আমাদের বিজ্ঞানীরা যেটা মনে করেন, কোনো একটা সময় যে সূর্যের সঙ্গে কোনো একটা অন্য বিরাট বড় একটা নক্ষত্র বা কারো ধাক্কা টাক্কা লেগেছিল, বা কোনো একটা বিস্ফোরণ হয়ে সূর্যের অনেক অংশগুলো একটু ছিটকে বেরিয়ে সূর্য থেকে খানিকটা দূরে চলে গিয়ে সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করেছিল। যারা যারা ছিটকে বেরিয়ে গেছিল তারা হচ্ছে একটা করে সেলেস্টিয়াল বডি, যাদেরকে আমরা বলি প্ল্যানেট। এবং আপনারা জানেন সোলার সিস্টেমে সূর্য, মাঝখানে সূর্য, সূর্যের পর বুধ, শুক্র, তারপরে পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল, মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, তারপরে শনি, তারপরে তারপরে জুপিটার, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে প্লুটো। এগুলো মোটামুটি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, এবং দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মোটামুটি এগুলোকে দেখা যায় যে এরা সব ঘুরছে, এবং এরা গ্রহ, সৌর পরিবারের একটা অংশ। তাহলে সান, মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সেলেস্টিয়াল বডি। এবারে পৃথিবীর একটা করে, যেমন পৃথিবীর একটা মুন আছে উপগ্রহ, তেমনি বৃহস্পতির অনেক উপগ্রহ আছে, অনেকগুলো। আপনার শনির উপগ্রহ আছে, এগুলোকে আমি আর ধর্তব্যের মধ্যে আনছি না, এগুলো আছে অনেকে, এগুলো কিন্তু একটা করে বডি। ওই এরা ওয়েস্টার্ন, চশমাটা কোথায়? ওয়েস্টার্নে মানে স্যার রেকর্ডিংটা চালু তো? স্যার রেকর্ডিংটা চালু তো? রেকর্ডিং করছি। পাশ্চাত্য দেশে, যাকে আমরা বলি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে, ওরা তো সব মোটামুটি ল্যাব টেস্টিং ব্যাপার বোঝে, চোখে দেখেছি, কানে শুনেছি তবে বিশ্বাস করি, এটা কোয়ান্টাম ফিজিক্সের বিষয়। এবং সেই অনুসারে যাদেরকে যাদেরকে দেখা যায় তাদেরকে ওরা বিশ্বাস করে। সেটা হচ্ছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ভারতীয় জ্যোতিষ যে সিস্টেম, ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে প্রাচীনকাল থেকে ইউরেনাস, নেপচুন, প্লুটো অনেক দূরের গ্রহ, অনেক ছোট গ্রহ, তাদের ভূমিকাটাকে ধরা হয়নি, তাদের প্রভাবটা কম ধরে নেওয়া হয়েছে, এবং প্রাচীন ঋষিরা ইউরেনাস, নেপচুন, প্লুটো ধরেনি। সেই জায়গায় ভারতীয় জ্যোতিষে প্ল্যানেট আর এই গ্রহ, প্ল্যানেট কথাটা সম্পূর্ণ ভিন্ন, গ্রহ কথাটা ব্যবহার করা হয়।
গ্রহ কথার অর্থ কি? গ্রহ কথার অর্থ আমি যা গ্রহণ করি। গ্রহণা, এই গ্রহণা মানে গ্রহণ, টু অ্যাকসেপ্ট, টু রিসিভ। আমি যা গ্রহণ করি সেটাই আমার গ্রহ। এবং সূর্য কিন্তু একটা নক্ষত্র, আমরা তাকে বলি গ্রহ। চন্দ্র একটা উপগ্রহ, তাকেও আমরা বলি গ্রহ। প্ল্যানেট মিনিং এ যদি যাই, সান ইজ নট এ প্ল্যানেট, সান ইজ এ স্টার। মুন ইজ নট এ প্ল্যানেট, মুন ইজ এ স্যাটেলাইট। স্যাটেলাইট কথাটাই হবে মনে হয়, উপগ্রহ স্যাটেলাইট। তো আমাদের ভারতীয় জ্যোতিষ পরম্পরাতে প্রাচীনকাল থেকে যে 9টি গ্রহের কথা বলা হয়েছে, কাদেরকে 9টা গ্রহের কথা বলা হয়েছে? ঋষিরা দেখেছে পৃথিবীতে বসবাসকারী আমরা যারা মানুষ, আমাদের মনুষ্য জীবনের গতি, প্রকৃতি, স্থিতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে প্রাচীন ঋষিরা যে প্রভাবটা তারা দেখেছেন, প্রাচীন ঋষিরা যে প্রভাব যা মন চায়, প্রাচীন ঋষিরা যে প্রভাবটা দেখেছেন, তারা দেখেছেন এই মনুষ্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন যে অতিবাহিত হয় একই রকম গতিতে, একই রকম খাতে, একই রকম পথে, বা যাকে বলা হয় সেম ফ্রিকোয়েন্সি সবসময় থাকে না। এবং এই যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, কখনো ভালো, কখনো মন্দ, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো আছে, কখনো নেই, এই সব কিছু নিয়ে তারা দেখেছে বিভিন্ন সময় মানুষের জীবন যে অতিবাহিত বা জীবন যে চালিত হয়, কোনো একটা শক্তি তার উপর ক্রিয়া করে। এই শক্তিটা মানুষের ভিতরকার বা আভ্যন্তরীণ শক্তি না, প্রকাশটা ভেতর থেকে হয়, কিন্তু বাহ্যিক কোনো একটা শক্তি আছে। এবং তারা তাদের সূক্ষ্ম শরীরে বা সূক্ষ্ম বিচারে বা সূক্ষ্ম দৃষ্টিতে তারা এটা নির্ণয় করে যে যখন মানুষ কোনো একটা পর্যায়ে চলছে, মানুষ যে পর্যায়ে আছে সেই পর্যায়টা যে থাকে, সেই পর্যায়ে থাকার জন্য সে যে প্রভাবটাকে গ্রহণ করে, যে প্রভাবের দ্বারা সে প্রভাবিত হয়, অর্থাৎ যে প্রভাবটাকে সে গ্রহণ করে, সেই প্রভাবটা মহাকাশীয় কোনো একটা গ্রহ বা তার সঙ্গে সংযুক্ত থাকে। এবং যখন কোনো গ্রহ কাউকে প্রভাবিত করে এবং সে সেই গ্রহের প্রভাবে প্রভাবিত হয়, তখন সে সেই গ্রহর অনুসারে চালিত হয়, এবং এটাই মানুষের গ্রহ। প্রাচীন ঋষিরা রবি বা সূর্যকে গ্রহ নির্ধারণ করল এবং সূর্যের কিছু অ্যাট্রিবিউটস বা সিগনিফিকেশন বা কারকতা তারা নির্ধারণ করল। নিশ্চয়ই দীর্ঘদিন এক্সপেরিমেন্ট করেছিলেন, রিসার্চ করেছিলেন, তারপরেই কারকতা নির্ধারণ করলেন যে সূর্য, কারকতা মানে কার্যকর্তা, কার্যকর্তা মানে সে এইটা করায়, সূর্য এইটা করাতে পারে। সূর্যের কারকতায় তারা কি বললো? সূর্য হচ্ছে ফাদার লাইক, মানে বাবার মতো, পিতার মতো। কেন না, বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়টা আমি জানি না, কিন্তু এই যে সৌরজগতের যখন সৃষ্টি হয়, তখন সৌরজগতের সবাই সূর্য থেকেই সৃষ্টি হয়েছে, পৃথিবীও সূর্য থেকেই সৃষ্টি হয়েছে। আবার পৃথিবীর মধ্যেকার যে সমস্ত যে জীবকুল আছে, যেটা পৃথিবীতে আছে, পৃথিবীতে যারা অবস্থান করছে, তারা পৃথিবীর মধ্যে সৃষ্টি হয়েছে, তারা বেঁচেও আছে কিন্তু সূর্যের জন্যই। এটা মোটামুটি এটা বাস্তব সত্যি। তাহলে সূর্য কি সৃষ্টির মতো, মানে বাবা তো তৈরি করে, সৃষ্টি করে, জীবনদাতা। আমরা বলি না বাবাকে জীবনদাতা, তো সূর্যও জীবনদাতা। ওরা বলো সূর্য হচ্ছে পিতা। আচ্ছা, সূর্য যদি পিতা হয়, তাহলে পিতার যে কোয়ালিটি,
পিতার কোয়ালিটি কি? পিতার কোয়ালিটি পালন করে। পিতার কোয়ালিটি কি? সবটাকে ম্যানেজ করে। পিতার কোয়ালিটি কি? সবাইকে বর্ধন করে, রক্ষণ করে, সবকিছু সে করে রাখে। তাহলে দেখেন, যেমন পরিবারে আমাদের ফ্যামিলিতে বাবা পিতা, কেন পিতা? না, তিনি হচ্ছেন সবারকে সমানভাবে দেখেন, সবার খোঁজপত্র রাখেন। বাবা যদি রাত্রিবেলা বাড়িতে মিষ্টি নিয়ে আসেন, আমি মিডল ক্লাস ফ্যামিলির কথা, আমি সাধারণ ভারতীয় পরিবারের কথা বলছি, তিনি সবার জন্য একটা করে মিষ্টি আনবেন। বড় ছেলের জন্য, ছোট ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, সবার জন্য, কারোর জন্য কম বেশি আনবেন। বাবার কাছে সবাই সমান। সূর্য আকাশে ওঠে, তার রোদটা মানে সূর্য রশ্মিটা পৃথিবীর সবার উপর সমানভাবে পড়ে। সবার উপর সূর্য রশ্মি সমানভাবে পড়ে, এটাকে কোনো বিভেদ নাই। কিন্তু দেশের যিনি রাজা, তিনি সমস্ত প্রজার পালক, সমস্ত প্রজার পিতা। সব প্রজাই রাজাকে রাজা মানে, কেন না রাজা হচ্ছে প্রজার পালন। তার রাজার কাছে সব প্রজা সমান। সূর্যের কাছে যেমন সবাই সমান, রাজার কাছেও সবাই সমান। তাহলে রাজার সঙ্গে সূর্যের একটা মিল পাওয়া গেল। তাহলে সূর্যের অ্যাট্রিবিউটস কিং, ফাদার। আচ্ছা, রাজা মানে দেশের মূল, সূর্য মানে ব্রহ্মাণ্ডের মূল, বাবা মানে বাড়ির মূল। তাহলে একটা কম্পিউটারের যদি আমি বলি সিপিইউ, কম্পিউটার যদি সিপিইউ, যেটা কম্পিউটার মূল, কিংবা আমরা খেতে বসি। আচ্ছা, আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে আমরা না ভাত খাই, দ্য কোর অফ দ্য ফুড কি? গোটা ভারতবর্ষে কোর অফ দ্য ফুড হচ্ছে রুটি, গম, বলা হয় সূর্য। আমরা কিন্তু যদি অ্যাজ এই দৃষ্টিকোণে দেখি, তাহলে কোর অফ দ্য ফুড আমরা চাল ভাত ভাবতে পারি। কিন্তু যদিও বিষয়টা হচ্ছে যে ভাতকে মুনের সঙ্গে কানেক্ট করা হয়, তার একটা অন্য কন্ডিশন আছে। তো তবুও কোর অফ দ্য ফুড গোটা ভারতের ম্যাক্সিমাম মানে মানে ওভারঅল খাবার মূল হচ্ছে রুটি। ওই জন্য সূর্য মানে কোর, কোর, সূর্য হচ্ছে কোর। আচ্ছা, তাহলে কারো পিছনে নয়েজ হচ্ছে, তাহলে বলুন, আমরা যখন কোনো জায়গায় ব্যবসা করতে যাই বা চাকরি করতে যাই, যদি কোনো অফিসে যাই, তাহলে অফিসের কোর অফ দ্য অফিস কে হবে? সেখানকার দারোয়ান তো হবে না, সেখানকার যে সিইও, বস, হি ইজ দ্য সান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সান ইজ দ্য কোর। যেখানে যেখানে এই কোর অ্যাট্রিবিউটস আমি দেখবো, যেখানে যেখানে আমি এই কোর অ্যাট্রিবিউটসটা দেবো, কোর, সেটাকে আমি সূর্যের সঙ্গে মেলাবো, মানে সেটাকে আমি সূর্য ধরতে পারি। আকাশে সূর্য আছে, সূর্যের প্রভাব আমাদের উপর পড়ছে, সূর্যের মতো সূর্যের মতো সূর্যের মতো অ্যাট্রিবিউটস যার যার সঙ্গে মেলে তাকে আমরা সান বলতে পারি। এটা হলো একটা গ্রহের কারকতা। আচ্ছা, সূর্যকে তো আমরা গ্রহ বলি, চন্দ্র একটা উপগ্রহ, কিন্তু চন্দ্রকেও আমরা গ্রহ বলছি। আচ্ছা, চন্দ্রের অ্যাট্রিবিউট কি? পৃথিবীটাকে নার্চার করে, নারিশ করে চন্দ্র। জলই জীবন। সূর্য তো সৃষ্টি করে দিয়েছে, দ্য রিজন অফ বিগিনিং, ক্রিয়েশন। জলই জীবন। ওই চন্দ্রমা তার টানে গোটা পৃথিবীর জল সারাদিনে একবার এদিক একবার ওদিক হয়, জোয়ার ভাটা হয়। আর এদিক ওদিক হওয়ার জন্যই কিন্তু এই জোয়ার ভাটা, এদিকে জল বাড়ছে, ওদিকে জল কমছে, গোটা পৃথিবীর মানুষের জলের চাহিদাটা পূরণ হয়। দেখেন, যেমন আমরা রুটি খেয়ে নিই, রুটিটা তো খেয়ে নিলাম, তাই রুটিটা খাওয়ার পর একটু জল খেতে হয়, যাতে রুটিটা নরম হয়ে সহজে ভেতরে যায়। ঠিক তেমনি আমাদের বাবা রোজগার করে চাল ডাল নিয়ে আসে, কিন্তু সেটাকে রেঁধে বেড়ে আদর করে পরিবেশন করে মা। মায়ের কাজ হচ্ছে নারিশ করা। যেমন চন্দ্রমা পৃথিবীকে নারিশ করে, মা হচ্ছে নারিশ করে। চন্দ্রমার মূল রোল কিন্তু নারিশিং। সেই জন্য আমাদের বাড়ির মায়েরা নারিশিং করে, চন্দ্রমাকে মা বলা হয়। আবার
যেহেতু চন্দ্রমা জল, জল পুরো ব্যাপারটা চন্দ্রমার অধীনে, তাই চন্দ্রমা হচ্ছে ওয়াটার। আচ্ছা, যখন চন্দ্রমা জল বললাম, তাহলে জলের ধর্ম কি? ফ্লো করা, বয়ে যাওয়া, রুখবে না, থামবে না। আমাদের মনও কিন্তু বয়ে যায়, ইমোশন ফ্লো করে, ইমোশন ফ্লো করে চন্দ্রমা। এ প্রসঙ্গে একটা কথা আমার বলা হলো না, আমাদের জীবনটা শরীর, আত্মা, আত্মা আর মন, এই তিনের সমন্বয়ে সৃষ্টি। বিশ্ব চরাচর মানে এই পৃথিবীর সৃষ্টির মর্কজ তো সূর্য। মানে সূর্য প্রথমে বাস্ট হয়েছিল, সেখান থেকে পৃথিবীটা তৈরি হয়েছিল, আবার পৃথিবীর মধ্যে কিভাবে কিছু একটা হয়ে গেছিল, যে যাই হোক আমি জানি না, সেটা সায়েন্টিস্টরা জানে। একটা জীব সৃষ্টি হয়ে গেছিল, সেখান থেকে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। অর্থাৎ মর্কজটা কোথায় ছিল? যে একদম স্টার্টিংটা সূর্য থেকে হয়েছিল। তো এই যে জীবনটা, এই শরীরটা, আমরা তো একটা শরীর পেয়েছি, এই শরীরটা সৃষ্টি হয়েছে, কিন্তু শরীরটা অ্যাক্টিভেট হয়েছে কেন? না আত্মা, এটা প্রিডেস্টাইন্ড কোন আত্মা এই শরীরটাকে ধারণ করেছে। ওই জন্য বলে সৃষ্টির কারণটাই আত্মা। আবার একটা বিষয় দেখেন, বলে পরমাত্মা, পরমেশ্বর, যাকে বলা হয় সুপার পাওয়ার, যাকে বলা হয় কি বলবো, এটাকে আমরা তো সোল বলি, সোল মানে আত্মা, আর পরমাত্মা যেমন আত্মা আর পরমাত্মা মানে টোটাল টোটাল জিনিস, সৃষ্টির মর্কজ, মূল। পরমাত্মা বহুভাবে বিকশিত হয়েছিলেন। পরমাত্মা তার ইচ্ছা হয়েছিল, তিনি বহুভাবে বিকশিত হয়েছিলেন, বহু আত্মায় বিকশিত হয়েছিলেন, এবং সেই আত্মা আস্তে আস্তে তার পথ ধরে নিজের মতো করে এগিয়ে চলেছে। এক একটা সিঙ্গেল আত্মা, সিঙ্গেল আত্মা। পরমাত্মা এক একটা বহু আত্মায় বিকশিত হয়েছিলেন। তিনি ইচ্ছে হয়েছিল আলাদা আলাদা, তিনি বিকশিত হয়েছিলেন। তো তেমনি এই আত্মাটা সূর্য, আর আত্মা যখন শরীর ধারণ করে তখন জীবনটা চলে। তাহলে সূর্য হচ্ছে আত্মা, আর চন্দ্রমা তার অ্যাট্রিবিউটস হলো মন। এবার দেখুন, বলে যে শক্তি অবিনশ্বর, শক্তি নশ্বর নয়, অবিনশ্বর, কিন্তু শক্তির রূপান্তর হয়। আর একটা শক্তি থেকে যখন আরেকটা শক্তিতে রূপান্তর হয়, একটা শক্তি থেকে যখন আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়, তখন একটা ট্রান্সফর্ম প্রসেস হয়, ট্রান্সফর্ম। আর ওই ট্রান্সফর্মের সময় এনার্জি ক্রিয়েট হয়, এনার্জি। তা আমাদের এই যে আত্মাটা একটা শরীর ছাড়লো, আবার একটা শরীর ধারণ করলো, মনটা তো চন্দ্রমা, শরীরটা হয়ে গেল মঙ্গল, ফিজিক্যাল বডি। কেন? ওই যে এনার্জি ট্রান্সফরমেশনের সময় যে এনার্জি ক্রিয়েট হয়, সেইতে শরীরটা আমাদের। আর এনার্জি হচ্ছে, শক্তি হচ্ছে মঙ্গল। আচ্ছা, এনার্জি যদি মঙ্গল হয়, তাহলে কাজ করতে গেলে তো, অ্যাকশন অ্যাক্টিভিটি করতে গেলে তো শক্তি চাই, শক্তি না হলে তো অ্যাক্টিভিটি হবে না, সেটা মঙ্গল। যেখানে যেখানে এনার্জির খেলা, যেখানে যেখানে শক্তির বা অ্যাকশন, অ্যাক্টিং, মানে অ্যাক্টিভনেস, সেখানেই মঙ্গল। মঙ্গল হচ্ছে অ্যাকশন। আর শরীরটা কিন্তু কর্ম করার জন্য এই শরীরটা ধারণ করা, অ্যাকশন নেওয়ার জন্য। মন দিয়ে তো অ্যাকশন নেওয়া যায় না, আত্মা দিয়েও অ্যাকশন নেওয়া যায় না। অ্যাকশন নিতে গেলে শরীরটা চাই। হয়তো মনেরই একটা প্রকাশ হবে, কিন্তু শরীর দ্বারা প্রকাশিত হবে। আমার মনে হলো কাউকে এক থাপ্পড় মারি, আমার শরীর না থাকলে আমি মারবো কিভাবে, অ্যাকশনটা নেবো কিভাবে? বা আমি একটা কাজ করি, আমি 1 বিঘে জমি এখন কপাবো, কোদাল দিয়ে কপাবো, আমার মন চাই, কিন্তু সেটা করবে কি? শরীর। অ্যাকশনটা অ্যাক্টিভটা হবে কি? শরীর। ওটা মঙ্গল, মার্স। দেখুন, এই যে যত মেশিন চলছে, সেটা কি হচ্ছে? ক্রিয়া হচ্ছে, অ্যাকশন চলছে, মঙ্গল। দেখুন, যেখানে লড়াই যুদ্ধ হচ্ছে, কেন? অ্যাকশন, মারামারি, যুদ্ধ, মঙ্গল। আমি আগে একটা কথা বললাম যে অফিসের যিনি সিইও, তিনি সান। অফিসের যিনি দারোয়ান, কেন দারোয়ানটা রাখা হয়েছে? না অফিসে যেন কোনো উৎপাত না হয়,
বাহ্যিক কোনো সমস্যা না আসে, সেটাকে ফিজিক্যালি রক্ষা করার জন্য দারোয়ান রাখা হয়েছে, সেও মঙ্গল। পুলিশ গার্ড সব মঙ্গল, এবং তাদের ব্যবহার্য যা কিছু মানে অ্যাকশন নেওয়ার জন্য যা লাগে সমস্ত অস্ত্র শস্ত্র সব মঙ্গল। ডাক্তারের ছুরি কাটারিও মঙ্গল, অ্যাকশন নিতে লাগে। তো এই যে গ্রহ, আমি 3টে গ্রহের কথা বললাম। প্রাচীন ঋষিরা আমরা যখন যেভাবে বা যে কাজ করি বা যা প্রভাব যা প্রকাশিত হয় সেটা একটা গ্রহের দ্বারাই তারা বলেছে, অ্যাট্রিবিউটস বা কারকতা গ্রহের সঙ্গে মিলিয়েছে। আপনারা একটা জিনিস জানবেন, সৃষ্টি আর বিলয় এটা হচ্ছে মূল জিনিস। জন্ম আর মৃত্যু এটা হচ্ছে মূল জিনিস। জন্ম আর মৃত্যু এটা হচ্ছে মূল জিনিস। জীবন মরণ, আলো আর আঁধার এটাও মূল জিনিস। জীবন সৃষ্টি হয়েছে কোথা থেকে? সূর্য থেকে। সৌরজগতে একমাত্র জীবন আছে পৃথিবীতে, বাকি কোনো গ্রহে নেই। সূর্যের পর, সূর্য মাঝখানে, প্রথম গ্রহ কে? বুধ, তারপরে কে? শুক্র, তারপরে পৃথিবী। সূর্য থেকে যখন আলো আসে তখন সেই আলোটা বুধ, শুক্র, তারপরে পৃথিবীতে। পৃথিবীর পর মঙ্গল, বৃহস্পতি, শনি। সূর্য জীবনের কারক, সূর্য আলো, উজালা, ব্রাইট, আর সূর্যের আলোটাই জীবনের মূল কারণ। প্রাচীন ঋষিরা দেখলো এই যে ব্রাইট লাইট এটা জীবনের যেমন মূল কারণ, শনি ডার্ক, অন্ধকার, মৃত্যুর মূল কারণ। সূর্য এবং শনির মাঝখানে আছে পৃথিবী। পৃথিবীর দুদিকে সূর্যের দিকে আছে বৃহস্পতি, শুক্র। পৃথিবীর দুদিকে শনির দিকে আছে মঙ্গল এবং বৃহস্পতি। সূর্য থেকে আসছে ব্রাইট লাইট, দ্য রিজন অফ বিং, জীবনের কারণ। শনি থেকে আসছে ডার্ক লাইট, দ্য রিজন অফ ডেথ। এই ব্রাইট লাইট যখন আসছে, বাধা কোথায়? শুক্র এবং বুধে। ধরে নিচ্ছে আমি, বাধা নয়, তবু শুক্র এবং বুধকে ধাক্কা খেয়ে আসতে হতে পারে। শুক্র বুধ যদি চায় তাহলে এই ব্রাইট লাইটটাকে কিন্তু পৃথিবীতে আসতে প্রতিবন্ধকতা করতে পারে, জীবনের কারণটা। আর শনি থেকে যখন পৃথিবীতে লাইটটা আসছে, ডার্ক লাইট, তখন সেটাকে প্রতিবন্ধকতা কে আনতে পারে? জুপিটার আর মার্স, বৃহস্পতি আর মঙ্গল। আমরা যে জীবনে বেঁচে আছি, আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি। আমরা কি খাই? আমরা যেমন খাই সেই অনুসারে কিন্তু আমাদের শরীর পরিচালিত হয়। মুখরোচক খাচ্ছি, খুব দামি দামি খাবার খাচ্ছি, লাক্সারিয়াস ফুড খেয়ে পেটের অসুখ করছে। মুখরোচক খাবার, বুধ, লাক্সারিয়াস দামি জিনিস, ভোগ শুক্র। ভোগ করলে, নানা রকম আহার করলে শরীরটা খারাপ হয়, জীবনটায় ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ জীবনীয় আলোটা আশায় বাধা অ্যাকচুয়ালকে দিচ্ছে বুধ শুক্র, দিতে পারে। বুধ শুক্রের অ্যাট্রিবিউটসও যদি যাই আমাদের জীবনের, বর্তমানে হয়তো আমাকে সুখ দেবে কিন্তু হানি করতে পারে। ডার্ক লাইটের আলো আশায়কে বাধা দিচ্ছে বৃহস্পতি। কি? সাত্বিক আহার, সাত্বিক চিন্তা, সাত্বিকতা।
গুডলিনেস, বিচার বিবেচনা, জ্ঞান, বিবেক জাগরিত হচ্ছে। যখনই আসছে তখন আমার মৃত্যু বাধাপ্রাপ্ত হচ্ছে। একটা কথা আছে, অজ্ঞানতাই দুঃখের কারণ, জ্ঞানই আনন্দ। বৃহস্পতি হচ্ছে জ্ঞান, শনি দুঃখের কারণ, স্যাটার্ন তার দুঃখ, মৃত্যুই তো দুঃখ, দুঃখ মানে মরণ। শনির যে লাইট, শনির যে আলো, ডার্ক লাইট, আসাতে বাধা দেয় কে? জ্ঞান, বৃহস্পতি। আর কে দেয়? মঙ্গল। কি? মঙ্গল মানে অ্যাকশন। আজুবাজু খেলাম, খুব আজুবাজি খেলাম, সেই আজুবাজু খাওয়ার পর বমি হলো, মঙ্গল কি করলো? বিষটাকে তুলে দিল, সাময়িক কষ্ট, কিন্তু কেন না, শরীরে একটা ফোঁড়া, বড় ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা ফাটানো হবে বা কাটা হবে, মঙ্গল। যন্ত্রণা হবে ভীষণ, কিন্তু ফোঁড়াটা বেরিয়ে যাওয়ার পর শরীরটা সুস্থ হবে। অর্থাৎ বৃহস্পতি হচ্ছে প্রিভেনশন আর মঙ্গল হচ্ছে কিওর। স্যাটার্ন ইজ ডেথ, বৃহস্পতি প্রিভেনশন আর মার্স ইজ কিওর। প্রিভেনশন মানে আমি আগে থেকে ব্যবস্থা নিলাম, সাত্বিক আহার করলাম, ঠিকভাবে চিন্তা ভাবনা করে ঠিকভাবে চললাম। আর যদি করলাম না, তামসিক রাজসিক করলাম, শরীর অসুস্থ হলো, তখন কাটাকাটি, ঝামেলা, মঙ্গল। তাহলে এই যে অ্যাট্রিবিউটসটা এক একটা গ্রহের, তাহলে বৃহস্পতি আমি কি করলাম? সাত্বিকতা। বৃহস্পতি বিচার বিবেচনা জ্ঞান কোথা থেকে পাবো? গুরুর থেকে। তাহলে বৃহস্পতি গুরু। আমাদের জীবনের উদ্দেশ্য বেঁচে থাকা এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এটা মেন কথা। পৃথিবীতে এসেছি বাঁচার জন্য, এবং সবাই চায় আমি কিন্তু আরো বাঁচি, কেউ চায় না মরি, সবাই চায় আমি আর একটু বাঁচি। আর এই বাঁচাটাকে অব্যাহত করতে গেলে বাঁচার ধর্মটাকে জানতে হবে। আর বাঁচার ধর্মটা জানা মানে হচ্ছে জ্ঞান আহরণ করা, সেটা দেবে বৃহস্পতি গুরু। দেখুন, এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহের মধ্যে আমি 7টার কথা বললাম। রবি বললাম, চন্দ্র বললাম, শুক্র বললাম, বুধ বললাম। শুক্র হচ্ছে লাক্সারি মানে হাইফাই ব্যাপার আর কি। শুক্র মানে কমফোর্ট, আরাম। বুধ মানে, খুব সহজ কথায় আমি যদি বলি, বলে বুধ মানে বুদ্ধি। কিন্তু বুদ্ধি মানে কি? কোন বুদ্ধি? কপি পেস্ট। এমনিটি হয়, আমি জানতে পারলাম এমনিটি হয়, আমি এমনিটি এইভাবে করলাম, মানে এইভাবে করলে হয়, আমি জেনে গেছি, এইভাবে আমি করলাম, কাজ হয়ে গেল। এইভাবে হয়, আমি জেনে গেলাম, সবাই করে, আমিও ওইভাবে জেনে নিলাম, আমি ওইভাবে করে দিলাম, কপি করে পেস্ট করলাম। কেউ জানে না, কেউ কখনো শোনেনি, আমি প্রথম সবাইকে জানালাম, এটা বুদ্ধের কাজ নয়, কিন্তু এটা বুদ্ধির কাজ নয়। কেউ জানতো না, কেউ কখনো শোনেনি, আমি প্রথম সবাইকে জানালাম, এটা কিন্তু বুদ্ধির কাজ নয়, এটা রিসার্চের কাজ। আমি দীর্ঘদিন রিসার্চ করলাম, কিন্তু খোঁজা, এবং সেটাকে ডেভেলপ করলাম, তারপরে আমি সবাইকে জানালাম, শেখালাম। বৃহস্পতি একটা গেন হলো, নলেজ গেন করলো। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যেগুলোর কথা বললাম, তারা সব একটা করে গ্রহ, সে উপগ্রহ হলেও গ্রহ, আর গ্রহ হলেও গ্রহ, নক্ষত্র হলেও গ্রহ,
এরা কিন্তু কেউ প্ল্যানেট আমি নাও বলতে পারি। শনি পর্যন্ত আমাদের প্রাচীন ঋষিরা মেনে নিল। তারপরে তারা বলল রাহু আর কেতু। রাহু কেতু কি? পৃথিবীর যে অরবিট, পৃথিবী তো ঘুরছে, তার একটা অরবিট আছে, কক্ষপথ। আর চন্দ্রের যে অরবিট, চন্দ্র ঘুরছে, তার অরবিট আছে। ওই পৃথিবীর অরবিট আর চন্দ্রের অরবিট দুটো জায়গাতে, দুটো গোল দুটো জায়গাতে ইন্টারসেক্ট করে বা ছেদ করে সব সময়ের জন্য। 5 ডিগ্রি কোণে ঘুরছে। ওই যে দুটো ছেদ বিন্দু, ওই দুটো ছেদ বিন্দুকে বলা হয় রাহু কেতু। সূর্যের যখন বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণের সময় সব টুকরো টুকরো অনেক অংশ অনেক দূরে দূরে চলে গেছিল, কিন্তু সূর্যের একটা নিজস্ব বল ছিল যাকে বলে অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বলের ফলে যে টুকরোগুলো সূর্যের থেকে বেশি দূরে গেল না, তাদেরকে সূর্য আর যেতে দিল না, তাদেরকে রুখে দিল, তাদেরকে টেনে নিল নিজের দিকে, টেনে রেখে দিল। কিন্তু তাদেরকে টেনে আর নিজের ভেতরে নিতে পারলো না। তারা যে যে অবস্থানে ছিল সেই অবস্থানে থেকে ওই সূর্যের টানে রয়ে গেল, আর তার ফলে তারা ঘুরতে শুরু করে দিল। এই অভিকর্ষ বল যখন সূর্যের আছে, অন্য সবারই, যেহেতু সূর্যের থেকে সবাই সৃষ্টি, তাদের অভিকর্ষ বল আছে। আর এই অভিকর্ষ বলের ফলে সূর্য সবাইকে নিজের দিকে টেনে রেখেছে। আবার পৃথিবী সূর্যের থেকে সৃষ্টি হয়েছে, তার একটা নিজস্ব অভিকর্ষ গ্র্যাভিটি আছে, তার ফলে সে চাঁদকে টেনে রেখেছে নিজের দিকে। আবার চাঁদও পৃথিবীকে টানাটানি করে, বলে পৃথিবীর জলগুলো সব এদিক ওদিক হয়। এবার সবার উপর সবার টান আছে, এবং প্রত্যেকের একটা নিজস্ব চুম্বকীয় ম্যাগনেটিক ফিল্ড, এই ঘূর্ণনের ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকের নিজস্ব ক্রিয়েট হয়ে গেছে। প্রত্যেকের নিজস্ব একটা শক্তি আছে। কি শক্তি? অন্যকে টেনে নেওয়ার বা টানার বা টান আকর্ষণ করার একটা শক্তি আছে। আকর্ষণ হলেই যে চলে যাবে তা নয়, কিন্তু তার একটা আকর্ষণ কাজ করে। এই প্রত্যেকের গ্র্যাভিটি এবং প্রত্যেকের আকর্ষণ শক্তিটা, যেটা মহাকাশে ভীষণভাবে প্রভাব বিস্তার করছে, ওই পৃথিবী এবং চন্দ্রের ওই যে দুটো অরবিট, দুটো কক্ষপথ দুটো যে জায়গায় ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে ছেদ বিন্দুতে, ওই ছেদ বিন্দুতে পৃথিবী এবং চন্দ্রের গ্র্যাভিটি প্লাস অন্যান্য সকলের গ্র্যাভিটিগুলো বা অন্যান্য সকলের চৌম্বকীয় যে আকর্ষণ শক্তিটা ওই জায়গায় পুঞ্জীভূত হয়েছে, কেন্দ্রীভূত হয়ে গেছে ওই বিন্দুতে। যেভাবেই হোক সবাই এসে ধাক্কাধাক্কি করছে বা একটা জায়গায় মিলিত হচ্ছে, তার ফলে ওখানে একটা হিউজ এনার্জি সৃষ্টি হয়েছে, যাকে চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাবে গোটা সৌরজগৎ প্রভাবিত। সেই দুটো বিন্দুকে প্রাচীন ঋষিরা রাহুকেতু কল্পনা করছে। বৃহস্পতি, শুক্র, মঙ্গল, যত যত গ্রহ আছে, সূর্য আছে, চন্দ্র আছে, তাদের প্রভাব আমাদের এই পৃথিবীর মানুষের উপর যেমন পড়ে, মানুষের উপর পড়ে তাদের প্রভাব, তাই তো বৃহস্পতি প্রভাব, শুক্রের প্রভাব, রাহুর রবির প্রভাব, ঠিক ওই রকম প্রভাব ওই দুটো বিন্দুরও পৃথিবীতে অবস্থিত বা পৃথিবীতে জন্মানো জীবের উপর পড়ে। তাই ওই দুটো বিন্দুর প্রভাবকে প্রাচীন ঋষিরা অবজ্ঞা করেনি, তারা নাম দিয়েছে রাহুকেতু। তার একটা মাইথোলজি আছে, গল্প আছে, যে ভগবান সমুদ্র মন্থনের সময় সিংহিনীর ছেলে হিরণ্যকশিপুর মেয়ে কাশ্যপ ঋষির দুটো বউ, অদিতি দিতি, অদিতির গর্ভে সব দেবতাগুলো 33 প্রকার, মানে 33 প্রকার দেবতা জন্মেছিল, আর দিদির গর্ভে সব রাক্ষসগুলো জন্মেছিল। সেই রাক্ষসদের ওয়ান অফ দেম ওয়াজ হিরণ্যকশিপু, আর একটা ছিল হিরণ্যাক্ষ, এরকম ছিল। হিরণ্যকশিপুর একটা মেয়ে ছিল, তার নাম ছিল সিংহিনী। সিংহিনীর একটা ছেলে হয়েছিল, সে ছিল ওই সর্পরাক্ষস, সর্পদানব। তৎকালীন সময়ে যত ইন্টেলিজেন্ট ছিল, মানে একদম মানে ক্রিম জেমস, যেমন ইন্দ্রের পুত্ররা জেমস, ওরা সব জেমস, তাই এ ছিল জেম অফ জেমস। সমুদ্র মন্থন যখন হচ্ছে, সবাই সমুদ্র মন্থনে ব্যস্ত, দেবতারা টানছে, রাক্ষসরাও টানছে, অত বোঝাবুঝি নেই, টেনে যা। এ সর্পদানব এর টানাটানির সময় যা যা বেরোচ্ছে সবটাকে ওয়াচ করেছিল, অবজার্ভ করেছিল। ওয়ার্ডটা চিনে শুনে রাখুন, অবজার্ভ করেছিল অ্যাটেন্টিভ হয়ে।
অ্যাটেন্টিভ হয়ে অবজার্ভ করেছিল, এবং অবজার্ভ করতে করতে সে লক্ষ্য করেছিল দেবতারা একটা কি জিনিস সেটা তাদের নিজেদের ভাগে খুব যত্ন করে নিয়ে নিল, আর তার প্রতি দেবতাদের পুরো আকর্ষণটা ছিল। রাক্ষসদের সব দিচ্ছে, সোনা দিচ্ছে, মুক্ত দিচ্ছে, লক্ষ্মী দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, বাট ওইটার প্রতি তাদের আকর্ষণ, ওইটাকেও অবজার্ভ করেছিল। এবং অবজার্ভ করার ফলে ও আবার দেবতাদের যে ফিল্ডে, মানে যেখানে দেবতারা থাকে বা বাস করে বা দেবতারা যেখানে বসেছে সেখানে নিজের রূপ পরিবর্তন করে, মানে ছিল সাধারণ মানুষ, সেজে ফেললো অমিতাভ বচ্চন, এরকম একটা ব্যাপার, সেজে তাদের মাঝখানে গিয়ে ঢুকেছিল, দেবতা সেজে বসেছিল। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সব দেবতাদেরকে ওই অমৃতটা বন্টন করছিল। সে দেবতা সেজে ভগবান বিষ্ণুর সামনেও বসে গেল, ভগবান বিষ্ণু তাকে চিনতে পারলো না, এটা মাইথোলজি বলে। না চিনতে পারলে তাকে অমৃতটা দিয়ে দিল, সে গলায় ঢেলে দিল। সেই সময় রাহুকেতু চিনতে পারলো, ভগবান বিষ্ণু আবার তাকে সুদর্শন চক্র দিয়ে গলাটা কেটে দিল। তার শরীরটা, সে কিসের জন্য গেছিল? আকর্ষণে গেছিল, আসক্তিতে। কিসের আসক্তিতে? দেবতারা কোন বিশেষ জিনিস পেয়েছে সেই বিশেষ জিনিসটা সে ভোগ করার আসক্তিতে গেছিল। আসক্তি অবজার্ভ করেছিল বলে পেয়েছিল, অ্যাটেন্টিভনেসটা ছিল বলে তবেই সে ধরতে পেরেছিল দেবতাদেরকে। তাহলে এতগুলো তার মধ্যে গুণ, সে অ্যাক্টিং বা গুড অ্যাক্টর, দেবতা সাজতে পেরেছিল রাক্ষস হয়েও। এই বহু গুণের সমাবেশে সে ছিল একটা রাক্ষস, যার এনার্জিটাকে ভগবান বিষ্ণু দুভাগে ভাগ করে দিল। যদি সমুদ্র মন্থন সাকসেস হয়ে যেত, আর সমুদ্র মন্থনের পর সমস্ত অমৃত যদি শুধু দেবতারাই খেত, তাহলে পৃথিবীর পুরোটা ব্যালেন্স হয়ে যেত, আর কোনো সংগ্রাম, কোনো ঝঞ্ঝট থাকতো না, সব ভালো হয়ে যেত, ভালোই ভালো। কারণ ভালোদের তো জয় জয়কার হতো। ওই একটা রাহু ঢুকে গিয়ে সব ঝামেলা পাকিয়ে দিল। সে ওই আসক্তি আর মানে অ্যাটেনশন আর ডিটেনশন, মানে অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্ট, তার ভেতরে যে শক্তিটা, আকর্ষণ, তার যে সমস্ত গুণ, অ্যাটেন্টিভনেস, যে গুণের এ ছিল, সেই গুণটা কি হলো, দুটো ডিভাইড হয়ে গেল এবং অমর হয়ে গেল। ওই অমর হয়ে যাওয়ার পর সে এবার সৃষ্টির কারণ সূর্য আর সৃষ্টির নারীসার চন্দ্র দুটোর উপর প্রভাব বিস্তার করলো, দুটোকে ঝঞ্ঝটের সৃষ্টি করলো। মানে সৃষ্টি এবং সৃষ্টির কারণ সূর্য এবং সৃষ্টির নারীসার চন্দ্র, এই দুটোকেই সে গিলতে শুরু করলো। অর্থাৎ যখন রাহুর অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়ে যায়, রাহুর অ্যাক্টিভিটি মানে আমাদের আসক্তি, আমাদের আসক্তি যখন বেড়ে যায়, আমাদের আসক্তির ফলে লোভ বা যত রকম মানে বদ গুণ, যা 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 রাক্ষসীয় গুণ যখন আমাদের ভেতরে ইভলভ করে, তখন কি হয়, সৃষ্টির কারণ এবং সৃষ্টির যে নারীসার, এই দুটো গ্রহ কি হয়, ডিপ্রাইভ হয়, দুটো গ্রহ বঞ্চিত হয়, দুটো গ্রহ চাপে পড়ে যায়, সমস্যায় পড়ে যায়। আমাদের সমস্যায় পড়লে আমাদের বেঁচে থাকাটা ব্যাহত হয়, আমরা কষ্ট পাই, সেটা হলো রাহু কেতু। তাহলে রাহু কি হচ্ছে? রাহু হচ্ছে লোভ, রাহু হচ্ছে সমস্ত ঝঞ্ঝট, গড়বড়। গড়বড় মানেই রাহু, কারণ ওই অমৃতর ওই যে ওখানে গর্বটা রাহুই করেছিল, ওই জন্য রাহু যেখানে থাকবে সেখানে একটু গড়বড়। রাহু হচ্ছে ভ্রম, ইলিউশন। সূর্য চন্দ্র আলো দেখায়, আলো দেখায়। আমরা সবকিছু দেখতে পাই কেন? সূর্য চন্দ্রের জন্যই দেখতে পাই। তার রিজন কি আছে, সব দেখতে পাই কেন? আলো দেখায়, অর্থাৎ লুমিনারি। রাহু ভ্রমিত করে, ক্লাউড এফেক্ট, আমাকে ভ্রমিত করবে যাতে আমি দেখতে পাই। কেন? ভগবান বিষ্ণুকে ভ্রমিত করে দিয়েছিল, আমাদেরকে তো ভ্রমিত করবে, স্বাভাবিক, এটা একটা এনার্জি। তা এই প্রাচীন ঋষিরা এই রাহু কেতুর এই এনার্জিটাকে, রাহু কেতুর এই অ্যাট্রিবিউটসটাকে তারা খুঁজে পেয়েছিল। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে এখনো বিশ্বাস করে না রাহু কেতু, ওরা ইউরেনাস নেপচুন প্লুটো মানে, বাট আমরা রাহু কেতু মানি। এই 9টা গ্রহের এই অ্যাট্রিবিউটস। সোজা কথা, আমি যখন কোনো গ্রহকে গ্রহণ করছি, অর্থাৎ সেই গ্রহের কারকতা, সেই অ্যাট্রিবিউটসটাকে আমি গ্রহণ করছি, তার ফ্রিকোয়েন্সিটাকে আমি অ্যাকসেপ্ট করছি, তখন আমি তার মতো চলব, তখন তার দ্বারা পরিচালিত হব। আমি যা গ্রহণ করলাম তাই আমার গ্রহ। যারা ঋষি মহাঋষি হয়, যারা যোগী হয়, বলে যোগী পুরুষের কোনো চার্ট হয় না, কোনো কুণ্ডলি হয় না। কেন হয় না? যখন কেউ যোগী হয়ে যায় তখন সে চাওয়া পাওয়া সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যায়, তার কোনো আসক্তি নেই,
তার কোনো ত্যাগ নাই, ভোগ নাই, কিচ্ছু নাই, সে সব কিছুর ঊর্ধ্বে চলে যায়। একটা মানুষ যখন সব কিছুর ঊর্ধ্বে চলে যায় কেউ, তখন সে যোগী হয়ে যায়, তখন তার রাহু কেতুর কোনো প্রভাব নাই। রাহু কেতুর প্রভাব নাই মানে তখন সে যোগী হয়ে গেছে, তখন আর তার কোনো পত্রী হতেই পারে না, তার কোনো ভাগ্য নাই, তার কোনো গ্রহ নেই, সে কিছু গ্রহণ করবে না। আর আমরা যা গ্রহণ করি, আমরা যা কিছু আছে সবটাই আসক্তির জন্য। আমরা যে জীবন গ্রহণ করি, একটা আত্মা জীবন গ্রহণ করে, কেন জীবন গ্রহণ করে না, একটা আত্মার যে পারপাস অফ দ্য সোল যদি ফুলফিল না হয়, যদি তার কিছু বাকি থেকে যায়, সেই বাকি থাকাটা পরিপূরণ করার জন্য আবার একটা শরীর ধারণ করে। এই বাকি থাকা যে শরীর ধারণ করে, এটাও কিন্তু রাহু এফেক্ট। নতুন সৃষ্টি হয় রাহুর জন্য। যদি কোনো সোলের কোনো পারপাস না থাকে, সে যদি ধরে নেয়, সোলটা যদি মনে করে আমি ফ্রি, যদি কোনো সোল মনে করে অ্যাট দ্য টাইম অফ ডেথ বা আফটার ডেথ, যেভাবেই হোক, যে আই এম ফ্রি নাও, আমার কোনো আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার একমাত্র ঈশ্বরকে চাই, ঈশ্বরের চরণ চাই, থাকে বা নেই, দেখা যায় কি না যায় আমি জানি না, তার যদি এরকম কিছু ব্যাপার থাকে যে সুপ্রিম পাওয়ার যেখান থেকে সৃষ্টি হয়েছে আমি সেখানে বাড়ি পালিয়ে ফিরে যেতে চাই, তখন তার আর সৃষ্টি হবে না, তার আর জন্ম হওয়ার দরকার নেই। এটা যোগী পুরুষরা, ঋষিমুনিরা বলেছে, আই ডোন্ট নো, বাট এটা এরকমই হতে পারে, হয়তো আবার নাও হতে পারে, কিন্তু এটা ঘটনা যে সৃষ্টি হয় বা জন্ম হয় রাহু কেতুর জন্যই। তাহলে এই রাহু কেতু, এই যে 9টা গ্রহের অ্যাট্রিবিউটস, এগুলো একটু আপনারা পড়াশোনা করলে, যতটা পড়বেন তত জানতে পারবেন। এবার ঘটনা হলো, আমরা জ্যোতিষে কি করব, আমরা জ্যোতিষে মানুষের অদৃষ্ট দেখব, কার ভাগ্যে কি লেখা আছে সে জানতে চায়, কারণ তার জানা নাই। আমরা পদ্ধতি একটা শিখবো, সেই পদ্ধতিতে তার ভাগ্যটা দেখতে পারবো, দেখে তাকে বলতে পারবো, মানে তার অদৃষ্টটা দেখে বলতে পারবো। যে অদৃষ্ট দেখার জন্য আমাদের টুলস রাশি, ভাব, গ্রহ। রাশি মানে জায়গা, ভাব মানে ক্যাটাগরি, ক্যাটাগরি মানে দ্য ক্যাটাগরি অফ দ্য ইভেন্ট, মানে কোন কোন ভাগ, কোন কোন ঘটনা সে দেখতে চাইছে, কোনটা তার অদৃষ্ট মনে হয়েছে সে দেখতে চাইছে, সেটা ভাব বলবে। কিন্তু কি দেখব, কর্মফল, কর্মফল মানে তার জন্য কি অপেক্ষা করছে, প্রদান করবে সেগুলোকে গ্রহ। গ্রহস আর দ্য ডেলিভারার অফ রেজাল্ট, ফল প্রদান করবে। সোজা কথা, কর্ম আর ফল এই নিয়েই তো জীবন। কর্ম ছিল, তার ফল ভোগ করছি, নতুন কর্ম তৈরি করছি, তার ফল ভোগ করব। আমার অদৃষ্টটা কি, আমার কি কর্ম করেছি আমি তো জানি না, পূর্বজন্মে বা এই সব কিছু আমি তো ইলিউশনে ছিলাম, তার ফলটা আমার কি অপেক্ষা করছে আমি জানি না। সেই ফলটা কে দেয়, প্রদান করে কে, গ্রহ। গ্রহ আর দ্য ডেলিভারার অফ রেজাল্ট, মানে আমি দেখবোটা কি, গ্রহ যা দিচ্ছে তাই দেখবো। গ্রহ কি দিচ্ছে, গ্রহ কি দেবে, গ্রহ তার কারকতা অনুসারে আমাদেরকে ফল দেবে। তাহলে গ্রহ আমাদের ফলটা দেখাবে। গ্রহ কিভাবে দেখাবে, তার কারকতা অনুসারে, তার অ্যাট্রিবিউট অনুসারে দেখাবে। এবারে কোথায় দেখব, কোথায় দেখব, হ্যাঁ অমিতানন্দী বাবু বলুন, কি বলছেন? হ্যাঁ, কোন গ্রহ কোন ভাবের কারক এটা যদি বলে দেন, মানে লগ্ন ভাবের কারক কোন গ্রহ, কোন ভাবের কারক, এটা একটু যদি না, বলেন। কেপি অ্যাস্ট্রোলজিতে যেটা বৈদিক প্রিন্সিপাল, আপনি যেটা বলছেন, বৈদিক প্রিন্সিপালে কোন কোন গ্রহ কোন কোন ভাবের কারক হয়, কেপিতে ওই এটা নেই। আমরা মানবো না, আমরা পদ্ধতিগতভাবে অন্যভাবে যাবো। হ্যাঁ, আরেকটা সেকেন্ড কোশ্চেন আছে, যেগুলো উপগ্রহ আছে, গুলিক, মান্দি, এদের কোনো, এগুলো কি কেপিতে কোনো ভয় আছে, বা এটা কি এগুলো? যাওয়া হবে না। আপনি গুলিক মান্ডি যে বিষয়টা, এটা পুরো বৈদিক টার্মস, কেপিতে এই টার্মস গুলো নাই। কৃষ্ণমূর্তিজি স্পেসিফিক কিছু রুলকে অ্যাড অন করেছিল, আমরা শুধু সেই স্পেসিফিক রুলে, সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন। যাই হোক, এবারে আমি নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ হচ্ছে, আমি জায়গা জেনেছি, ঘটনা জেনেছি, ঘটনাকে ঘটাবে খানিকটা বুঝলাম। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো, আমরা বুঝবো কুষ্ঠি দেখে, কুণ্ডলি দেখে, হরোস্কোপ দেখে। তাহলে আমাদের এখন হরোস্কোপ দেখাটা একটু বুঝতে হবে।
কারণ ওই হরোস্কোপের মধ্যেই রাশি ভাব এবং গ্রহগুলো ঘোরাফেরা করে। আমি আপনাদেরকে সব রকমই দেখাচ্ছি। আমি ইস্টার্ন ইন্ডিয়া চার্টও একবার দেখাবো, নর্থ চার্টও দেখাবো, সাউথ চার্টও দেখাবো, এবং 3 রকম পদ্ধতিতেই আমরা চলবো, এগোবো। নর্থ চার্টেও চলবো, আপনারা 3টিই বুঝে নেবেন প্লিজ। এটা অনেকে হয় আমি তো ইস্টার্ন দেখতে অভ্যস্ত, আমি নর্থ দেখতে পারি না, বা আমি সাউথ দেখতে পারি না। আমি প্লিজ আপনাদের বলবো 3 রকমই শিখে নেন এবং 3 রকমই অভ্যস্ত হয়ে যান। দেখবেন তাতে ভবিষ্যতে কোনো দিন কোথাও কোনো চার্ট দেখতে গিয়ে বা কোনো অ্যাপসে গিয়ে আপনাদের ফাঁসতে হবে না। অনেক রকম অ্যাপস আছে, অনেক রকম চার্ট আছে। কোনো একটা চার্ট হয়তো আপনি পেলেন, সেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আছে, অসুবিধে হবে না। আমি এরপরে আপনাদেরকে আমি কুষ্টিতে যাচ্ছি, হরোস্কোপে যাচ্ছি, বা কুণ্ডলি কিভাবে দেখা হয় সেদিকে যাচ্ছি। আসলে বৈদিক জ্যোতিষ অনুসারে আমাদের যে 12টা ভাবে, প্রতিটা ভাবের সঙ্গে কোনো না কোনো গ্রহ সংযুক্ত থাকে। এই গ্রহ এই বিষয়ের কারক, যেমন বাবার কারক রবি, সন্তানের কারক রবি, মাতার কারক চন্দ্র, চতুর্থ ভাবের কারক চন্দ্র। এটা কেপিতে আমাদের এখনই লাগবে না বা আবশ্যকতা নেই। আমি প্রথম ইস্টার্ন ইন্ডিয়া চার্টটা দেখাচ্ছি। যদি ইস্টার্ন ইন্ডিয়া চার্টটা আমি খালি একবার বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি 3টেই বোঝাবো। এটা ইস্টার্ন চার্ট, আপনারা অনেকে চেনেন এই চার্টটাকে। দেখেন 12টা রাশি এবং 12টা ভাব, তো এখানে কিন্তু এই মানে চৌকো বা ত্রিকোণ করে 12টাই আছে, তাই কি না? 12টাই খোপ আছে। এখানে একটা কথা বলে রাখি, বৈদিক জ্যোতিষে কেন্দ্র ত্রিকোণ এই যে পদ্ধতি আমাদের এখানে দরকার লাগবে না, তাই আমি কেন্দ্র বা ত্রিকোণ বিষয়ে আলোচনায় যাচ্ছি না। খুব সহজভাবে আমরা যদি বলি ইস্টার্ন ইন্ডিয়া বা আমাদের পূর্ব ভারতীয় যে চার্টে, সবসময় খেয়াল রাখবেন যে ইস্টার্ন চার্টে এই যে উপরে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে বলা হয় মেষ রাশি। দেখতে পাচ্ছেন তো আমার যেখানে কার্সারটা ঘুরছে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বলা হয় মেষ রাশি। এই চার্টটাকে আমাদের দেখতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মেষের পর বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টা রাশি। এবারে আমরা কেপি অ্যাস্ট্রোলজিতে, শুধু কেপি অ্যাস্ট্রোলজি নয়, ম্যাক্সিমাম জায়গাতেই আমরা লগ্ন কুণ্ডলী পড়া শুরু করি। লগ্ন কুণ্ডলী মানে প্রত্যেকটা কাজ যেমন একটা শুরু করতে হয়, মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে হয়, তো তেমনি আমরা যখন একটা হরোস্কোপ বা কুষ্টি দেখা শুরু করব, সেই কুষ্টিতে বা কুষ্টিটা পড়া শুরু করব লগ্ন থেকে। লগ্নকে বলা হয় প্রথম ভাব, লগ্ন ভাবকে বলা হয় প্রথম ভাব। তাহলে আমাদের এই চার্টেও লগ্ন বা প্রথম ভাবে যেতে হবে।
12টা ভাবের প্রথম ভাব, এই যে 1 নম্বর লেখা আছে 1 নম্বর ভাব। 1 নম্বর ভাবটা কোথায় পড়েছে? বৃশ্চিকে, অর্থাৎ বৃশ্চিকটা হচ্ছে লগ্ন, বৃশ্চিকটা হচ্ছে লগ্ন। আমি আবার বলছি, এই জায়গাতে মেস ফিক্স ইস্টার্ন ইন্ডিয়া চার্টে। ইস্টার্ন ইন্ডিয়া চার্টকে আমরা দেখি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে তার উল্টো দিকে। যেখানে 1 নম্বর লেখা আছে সেটা হচ্ছে প্রথম ভাব। বৃশ্চিক রাশিতে প্রথম ভাব লেখা আছে, তাই এটা বৃশ্চিক লগ্নের চার্ট, বা লগ্ন ভাবটা বৃশ্চিক রাশি বা প্রথম ভাবটা বৃশ্চিক রাশি। এরপর তাহলে দ্বিতীয় হচ্ছে ধনু রাশি, তৃতীয় হচ্ছে মকর রাশি। বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। স্যার একটা ওইখান থেকে শুরু হলো কেন? মানে একটা তো অন্য জায়গা থেকে শুরু হতে পারতো। 1 নম্বরটা না না, 1 নম্বরটা ওইখান থেকে শুরু হলো কেন? মানে ওই এই ট্রায়াঙ্গেলটা থেকে জায়গাটায় শুরু হলো লগ্ন, কেন? ওটা তো অন্য এই কোনো- জায়গাটায় লগ্ন। আমি লগ্নের কনসেপ্টটা কি এর পরে বলবো। আমি আপাতত চারটা পড়া শিখিয়ে দিচ্ছি। লগ্নের কনসেপ্ট কি, কেন এখানে বৃষ্টিকে কেন 1 হলো, হোয়াট অ্যাবাউট অ্যাসেন্ডেন্ট, সেটা বোঝানোর জন্য আমি ভাব, রাশি, ভাব, প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম, শুরু, জীবন মানে জন্ম, সেই বিষয়টা বলবো। এটা পরবর্তী ক্লাসে বলবো। আপনার কথাটা আমি, প্রশ্নটা আপনি ধরে রাখুন, আমি পরের ক্লাসে এই উত্তরটা দেবো। আপাতত ধরে রাখুন এই জায়গাটায় বৃশ্চিক রাশি, এবং বৃশ্চিক রাশিতে 1 আছে মানে হচ্ছে এটা প্রথম ভাব, এটা দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। যাক, এটা এই চার্টে ডেভিয়েশন হয়েছে। তো মোটামুটি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। এই পূর্ব ভারতীয় চার্টে যেখানে রাশি থাকবে, যেখানে প্রথম ভাব হবে সেখানে 1 নম্বর লেখা থাকবে, আর এইভাবে পড়বো। এবং যে ভাবের ভেতরে যে গ্রহ আছে আমি বলবো সেই গ্রহ সেই রাশিতে আছে। এটা আপনারা অনেকে পূর্ব ভারতীয় চার্টটা জানেন, তবু আমি পূর্ব ভারতীয় চার্ট বলে দিলাম। এরপর আমি আপনাদেরকে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় চার্টটা বোঝাবো। আপনারা উত্তর ভারতীয় চার্টটা পূর্ব ভারতীয় চার্টের সঙ্গে বেশ খানিকটা মিল আছে, কিন্তু আবার অনেকটা অমিল আছে। একটু ভালো করে শুনবেন। আমি এই কোর্সটা জুড়ে উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় চার্টেই আপনাদেরকে করাবো কোর্সটা। তাই আমি স্যার এটা পূর্ব ভারতীয় মানে এই ইস্টার্ন চার্টে এটা শেখানো যাবে না স্যার? না, আমি ইস্টার্নে শেখাবো না। ইস্টার্ন চার্টে প্ল্যাসিডিয়াস হাউস আচ্ছা। ডিভিশন সিস্টেম বোঝাটা একটু অসুবিধে, বুঝতে পারলেন? ইস্টার্ন চার্টে একটু অসুবিধা আছে প্ল্যাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম। এই চার্টটা আপনারা জানেন, দেখছেন এখানে ডেভিয়েশন হয়েছে, দেখতে পাচ্ছেন তো? হাউস ডেভিয়েশন হয়েছে এই চার্টে, হয়েছে তো? হাউস ডেভিয়েশন হয়েছে, ওটা নর্থে সবচাইতে ভালো বোঝা যায়। আমি সিঙ্গেল একটা 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 এমনি সাধারণ একটা চার্ট করছি। এবং সাধারণ চার্ট খোলার পর আমি যেটা করব, প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো, যেটাকে বলা হয় লগ্ন কুণ্ডলী বা D1 চার্ট বা লগ্ন কুণ্ডলী। আপনারা যারা অ্যাস্ট্রোসেজ খুলবেন বা কোনো বেদিক সফটওয়্যার খুলবেন, ম্যাক্সিমাম জায়গাতে যখন উত্তর ভারতীয় কুণ্ডলীটা খোলেন তখন যে কুণ্ডলীটা আসে, বা ম্যাক্সিমাম জ্যোতিষ যে কুণ্ডলীটায়, বেদিক জ্যোতিষ যে কুণ্ডলী ধরে প্র্যাকটিস করে তাকে বলে D1 চার্ট বা লগ্ন চার্ট বা লগ্ন কুণ্ডলী। আমি প্রথমে D1 চার্ট বা লগ্ন চার্ট বা লগ্ন কুণ্ডলী পড়াবো বা বোঝাবো, এবং সেটা অবশ্যই উত্তর ভারতীয় চার্টে পড়াবো, আপনারা একটু বুঝবেন। এটা একটা লগ্ন কুণ্ডলী লেখা আছে, দেখুন এখানে লগ্ন কুণ্ডলী লেখা আছে, লগ্ন কুণ্ডলী। এটা আমি দেখাচ্ছি।
এটা হলো উত্তর ভারতীয় চার্ট। উত্তর ভারতীয় চার্টে এই রকম একটা খোপ কিন্তু 12টাই আছে, 12টাই খোপ, 13টা খোপ হবে না, খোপ 12টা, কোনোটা চৌকো কোনোটা ত্রিভুজের মতো এরকম আছে। সব সময় খেয়াল রাখবেন উত্তর ভারতীয় চার্টে আমরা চার্টটা পড়া শুরু করব সব সময় এই জায়গাটা থেকে, এই যে উপরে এই জায়গাটা, এখান থেকে আমরা উত্তর ভারতীয় চার্ট পড়া শুরু করি। আর এই জায়গাটাকে বলা হয় লগ্ন বা প্রথম ভাব। আমি বললাম কি, জ্যোতিষে কোনো কুষ্ঠি বা কুণ্ডলি বা হরোস্কোপ পড়ার সময় আমরা লগ্ন থেকে পড়া শুরু করব, স্টার্টিং শুরু হবে লগ্ন থেকে। কোনো কোনো মাধ্যমে কোনো কোনো জায়গায় চন্দ্র থেকে পড়া হয় চন্দ্রকুণ্ডলী, কোনো কোনো জায়গায় সূর্য থেকে পড়া হয় সূর্যকুণ্ডলী। যারা নন্দী নারী করে তারা জানেন বৃহস্পতি যেখানে সেখান থেকে পড়া শুরু করে। আমরা লগ্ন যেখানে সেখান থেকেই পড়া শুরু করব, সে উত্তর ভারতীয় চার্ট হোক, সে দক্ষিণ ভারতীয় চার্ট হোক, সে পূর্ব ভারতীয় চার্টই হোক। এবং উত্তর ভারতীয় চার্টে এই যে ওপরের এই যে বক্সটা আছে, এটা সকলের লগ্নভাব বা প্রথম ভাব, সবার লগ্নভাবটা এখানে হবে। এই চার্টটাকেও পড়া হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে। অর্থাৎ এটা যদি প্রথম ভাব হয়, এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, এটা ষষ্ঠ ভাব, এটা সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। এবং উত্তর ভারতীয় চার্টে ভাব ফিক্স, অর্থাৎ এই বক্সটা সবসময় প্রথম ভাব আর লগ্ন ভাব। তাহলে এরপরে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, আমি অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে যাই এখানে দ্বাদশ ভাব। উত্তর ভারতীয় চার্টে এই ভাবের ভেতরে যে নম্বরটা লেখা থাকে সেটা হচ্ছে রাশির নাম্বার। এখানে যে 1 নম্বরটা লেখা আছে এটা 1 নম্বর ভাব নয়, এটা 1 নম্বর রাশির নাম্বার। আচ্ছা, রাশির নাম্বার বিষয়টা কি? আমাদের 12টা রাশি, মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। যদি আমি নাম্বারিং করি কোথা থেকে? মেষ থেকে, কারণ রাশি চক্রের শুরুর রাশি হচ্ছে মেষ, তাই 1 নম্বর রাশি বলা হয় মেষকে, 2 নম্বর রাশি বলা হয় বৃষভ, 3 নম্বর মিথুন, 4 নম্বর কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, 9 নম্বর ধনু, 10 নম্বর মকর, 11 নম্বর কুম্ভ, 12 নম্বর মীন। 12টা রাশি। তাহলে রাশিগুলো নাম্বারিং করলে এইভাবে 1 2। ভাবের ভেতরে যে নম্বরটা লেখা আছে ওটা হচ্ছে রাশির নাম্বার। অর্থাৎ এখানে প্রথম ভাবে মেষ রাশির নাম্বার লেখা আছে, অর্থাৎ এটা প্রথম ভাবের সঙ্গে মেষ রাশির একটা সম্পর্ক আছে। তাহলে আমি বলতে পারি যে প্রথম ভাবকে আমরা বলি লগ্ন ভাব। লগ্ন ভাব কোন রাশির? মেষ রাশির, তাহলে এটাকে আমি বলতে পারি মেষ লগ্ন। যেহেতু প্রথম ভাব মানেই লগ্ন ভাব, প্রথম ভাবটা মেষ রাশি, তাই আমি এটাকে বলি মেষ লগ্ন, এটা টার্মস। তারপরে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব যেমনি আছে তেমনি আছে। এটা আমি দেখালাম ইন জেনারেল কালপুরুষের চার্ট। এবার আমি চলে যাচ্ছি সহজ সরলভাবে, আমি কাল আপনাদেরকে কেপিজের চার্টটা দেখাবো। এখানেও দেখুন ওই রকমই একটা এই লগ্ন কুণ্ডলীটা একটু একটু কারিকার্য করা আছে, ওটা যেমন সহজ সরল ছিল এটা সরল নেই। তাহলে এই যে প্রথম জায়গাটা, এই যে প্রথমটা, এটা হচ্ছে প্রথম ভাব, এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, এটা পঞ্চম ভাব, এটা ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম, একাদশ, দ্বাদশ, কারণ ভাব ফিক্স, অ্যান্টি ক্লকওয়াইজ দেখা হয়। আমি কি বললাম? ভাবের ভেতরে যে নম্বরটা থাকে সেটা রাশির নম্বর। এখানে প্রথম ভাব আর লগ্ন ভাবের ভেতরে 6 নম্বর লেখা আছে। 6 নম্বর কোন রাশি? কন্যা রাশি। তাহলে আমি এটাকে কন্যা লগ্নের চার্ট বলতে পারি বা ভার্গো অ্যাসেন্ডেন্ট বলতে পারি, লগ্ন ইংরেজি অ্যাসেন্ডেন্ট। তাহলে এই চার্টে প্রথম ভাবটা হচ্ছে কন্যা, এই প্রথম লগ্ন ভাবটা হচ্ছে কন্যা রাশি, তাই এটা কন্যা লগ্নের চার্ট। তাহলে দ্বিতীয় ভাবে কে আছে? তুলা রাশি। তৃতীয় ভাবে কে আছে? বৃশ্চিক রাশি। চতুর্থ ভাবে কে আছে? ধনু রাশি। জ্যোতিষে আমরা কি করব?
শুরু থেকে শেষ পর্যন্ত কানেকশনস দেখবো, কানেকশনস কার সঙ্গে কার কানেকশনস আছে। আমরা বলি না আমাদের হেভি কানেকশনস, ওর ওর সঙ্গে হেভি কানেকশনস, ওর মিনিস্টার লেভেলে কানেকশনস, এরকম কানেকশনস তৈরি করে না। তাই এখানে আমরা কানেকশনস দেখবো যে ভাবের সঙ্গে কোন রাশির কানেকশনস, প্রথম ভাবের সঙ্গে কন্যা রাশির কানেকশনস, দ্বিতীয় ভাবের সঙ্গে তুলা রাশির কানেকশনস, তৃতীয় ভাবের সঙ্গে বৃশ্চিক রাশির কানেকশনস, সপ্তম ভাবের সঙ্গে মীন রাশির কানেকশনস, দশম ভাবের সঙ্গে মিথুন রাশির কানেকশন। আমরা এটা দেখতে পেলাম যে রাশির সঙ্গে ভাবের কানেকশনস। যেহেতু প্রথম ভাবটায় ভেতরে 6 লেখা আছে, তাই লগ্ন ভাব হচ্ছে 6। তাহলে আমি এটা অন্য চার্ট করছি, আমাকে বলতে পারবেন এটা কোন লগ্নের চার্ট? এটা মীন লগ্নের চার্ট। কারণ প্রথম ভাবে 12 12 লেখা লেখা আছে। আছে, 12টা হচ্ছে মীন রাশি, তাই মীন রাশির সঙ্গে প্রথম হুম। ভাব বা লগ্নের কানেকশন, তাই এটাকে আমি মীন লগ্নের চার্ট বলবো। বেশ, খুব ভালো কথা। একদম নতুন আমাদের মধ্যে আছেন, একদম নতুন আমাদের মধ্যে আছেন, একবারে নতুন কে আছে? সৌভিক বাবু, আপনি মনে হয় একদম নতুন, মনে হয়, আই ডোন্ট নো। সৌভিক বাবু আপনি নতুন না স্যার, বলুন। একদম? না, নতুন না স্যার, প্রথম থেকেই আছি। না এর আগে পড়েছেন এই জ্যোতিষ পড়াশোনা করেছেন? হ্যাঁ 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 স্যার, বৈদিকটা পুরোটা কেউ করা আছেন আছে, একদম বেদিকটা ফ্রেশ, পুরোটা করা আছে। একদম ফ্রেশ কেউ আছেন? কেউ নেই? ভেরি ওয়েল, আমার ভাগ্য ভালো। আচ্ছা, তাহলে আমাকে একজন অন্য কেউ বলুন তো, এইখানে প্রথম ভাবের মধ্যে 11 নম্বর লেখা আছে, এটাকে আমি কোন লগ্নের চার্ট বলবো? কুম্ভ লগ্ন মানে স্যার। তাহলে এটা কুম্ভ লগ্নের চার্ট। দ্বিতীয় ভাবের সঙ্গে মীন, তৃতীয় ভাবের সঙ্গে মেষ, চতুর্থ ভাবের সঙ্গে বৃষভ, এর কানেকশনস আছে। আচ্ছা, আমি যদি বলি যে প্রথম ভাবের সঙ্গে কুম্ভ রাশির কানেকশনস, তাই এটা কুম্ভ লগ্নের চার্ট। আমরা এর আগে একটা জিনিস জেনেছি, 12টা রাশির ওনার কারা? যেমন মেষ রাশি এবং বৃশ্চিক রাশির ওনার বা অধিপতি হচ্ছে মঙ্গল, বৃষভ রাশি তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, মিথুন রাশি কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, কর্কটের চন্দ্র, সিংহর সূর্য, ধনু মিনের বৃহস্পতি, আর মকর কুম্ভের শনি হচ্ছে অধিপতি, লর্ড, দ্য লর্ড অফ রাশি। আচ্ছা, এখানে প্রথম ভাবের সঙ্গে আমি কুম্ভ রাশির কানেকশনস দেখলাম, তাই একে বললাম আমি কুম্ভ লগ্নের চার্ট, কারণ প্রথম ভাব মানে লগ্ন ভাব, তাই এটা কুম্ভ লগ্নের চার্ট। এবার আমি বলতে পারি তো যে লগ্ন ভাবের সঙ্গে শনির কানেকশনস আছে কেন? না, কুম্ভ রাশির মালিক শনি, তা কুম্ভ রাশির মালিক যদি শনি হয়, কুম্ভ রাশির মালিক যদি শনি হয়, তাহলে প্রথম ভাবের সঙ্গে শনির কানেকশনস। আচ্ছা, তাহলে দ্বিতীয় ভাবের মালিক কে? দ্বিতীয় ভাব তো মীন রাশি, বৃহস্পতি স্যার, ভাবের মালিক হবে বৃহস্পতি। বৃহস্পতি। ঠিক সেইভাবে যদি অষ্টম ভাব বলি, তাহলে অষ্টম ভাবটা আমি দেখতে পাচ্ছি, অষ্টম ভাবে 6 নম্বর পড়েছে কন্যা রাশি, তাহলে অষ্টম ভাবের মালিক বুধ। অর্থাৎ সহজ সরল ভাষায় উত্তর ভারতীয় চার্টে আমরা এই জায়গা থেকে, বা ঠিক এই জায়গাটাকে বলবো প্রথম ভাব। উত্তর ভারতীয় চার্টে ভাব ফিক্স থাকে, অর্থাৎ যেখানে যে ভাব আছে পৃথিবীর সমস্ত পদ্ধতি সেখানে সেই ভাব থাকবে। উত্তর ভারতীয় চার্টে ভাবের মধ্যে আমরা রাশির নম্বর দেখতে পাবো, অর্থাৎ রাশিটা ঘোরে। যেমন এই চার্টটায় প্রথম ভাবে আমি 11 নম্বর রাশি দেখছি, চতুর্থ ভাবে আমি বৃষভ রাশি দেখছি। অন্য কোনো চার্টে প্রথম ভাবে আমি অন্য রাশি দেখতে পাবো। যেমন ধরুন কোনো একটা চার্টে আমি প্রথম ভাবে 9 নম্বর রাশি দেখছি, তাই এই চার্টে 9 নম্বর রাশি মানে ধনু রাশি, তাহলে এটা ধনু লগ্নের চার্ট, এবং লগ্ন ভাবের সঙ্গে বৃহস্পতির কানেকশন দেখছি। এখানে একটা কথা বলি, ধনু রাশির অধিপতি বৃহস্পতি, লগ্নের সঙ্গে ধনু রাশির কানেকশন হলো, লগ্নের সঙ্গে বৃহস্পতির কানেকশন হলো, আর এই বলে বৃহস্পতি লগ্নেরও অধিপতি হয়ে গেল, অর্থাৎ রাশির অধিপতি ভাবের অধিপতি হয়, এটা জ্যোতিষের নিয়ম। আমি যদি বলি এখানে চতুর্থ ভাবের অধিপতি কে হবে,
এই জায়গাটাই চতুর্থ ভাব। পৃথিবীর যার চারটি খুলুন সবার চতুর্থ ভাব এই জায়গাটাই হবে। চতুর্থ ভাবে বৃহস্পতি 12 স্যার। নম্বর সাইন লেখা আছে। 12 নম্বর সাইন মানে মিন, মিনের অধিপতি বৃহস্পতি, তাই চতুর্থ ভাবের অধিপতিও বৃহস্পতি হবে। তাহলে রাশি লর্ডই হাউস লর্ড হবে, রাশি লর্ডের সঙ্গে হাউস লর্ডের কানেকশন হবে, অর্থাৎ হাউসের সঙ্গে রাশির লর্ডের কানেকশন আমরা পেয়ে গেলাম। এটা হয়ে গেল নর্থ ইন্ডিয়ান চার্ট। বলুন। স্যার আরেকবার একটু বলে দিন কে বলছেন? মানে এই রাশি লটের সঙ্গে স্যার সৌরভ বলছি স্যার। প্রত্যেকটা ভাবের ভেতরে তো তার রাশির নম্বরটা লেখা আছে। এবারে হ্যাঁ ভাবের ভেতরে রাশি লেখা আছে মানে ভাবের সঙ্গে রাশির একটা সম্পর্ক তৈরি হলো, কানেকশন পেলাম। এবার আমরা জানি 12টা রাশির আলাদা আলাদা ওনার আছে, লর্ড আছে। এটা ফিক্স, এটা ফিক্স, এটা একদম এটা পরিবর্তন হবে না। মেষ রাশির অধিপতি মঙ্গল, এটা 10,000 20,000 বছর আগেও ছিল, আজও আছে, আগামী 50,000 বছরেও 1 লাখ বছরেও এটা পরিবর্তন হবে না। যতদিন জ্যোতিষ থাকবে মেষ রাশির অধিপতি মঙ্গল হবে। তাহলে মেষ রাশির অধিপতি যদি মঙ্গল হয়, এখানে দেখুন পঞ্চম ভাবে 1 নম্বর বা মেষ রাশি লেখা আছে। 1 নম্বর রাশি মানে মেষ রাশি তো, তাহলে পঞ্চম ভাবের সঙ্গে মেষ রাশির কানেকশন পাচ্ছি। তাহলে পঞ্চম ভাবের সঙ্গে আমি মেষ রাশির অধিপতির কানেকশনও করে দিলাম, মেষ রাশির অধিপতি মঙ্গল। তাহলে মেষ রাশির মালিক মঙ্গল পঞ্চম ভাবেরও মালিক হয়ে গেল, ফিফথ হাউস লর্ড মার্স। এই সম্পর্কের ক্ষেত্রে বোঝা গেল। এটা হলো উত্তর ভারতীয় চার্ট, নর্থ ইন্ডিয়ান চার্ট। এখানে ভাব ফিক্স থাকে, তার মাঝখানে রাশি। আচ্ছা, গ্রহগুলো তো তার ভেতরেই আছে। এই যে D1 চার্ট আপনাদের আমি শেখালাম, আমরা কিন্তু D1 চার্ট মানবো না। কেন মানবো না? আমাদের D1 চার্টে কাজ হবে না, কারণ D1 চার্টে কাজ করে কারা? যারা বেদিক প্র্যাকটিস করে। কেন প্র্যাকটিস করে? এই প্রশ্নটা একটু প্লিজ ধরে রাখবেন, এটা আমি পরে বলছি এবং এর উত্তরটা দেব। কেন D1 চার্ট আমরা ইউজ করবো না তাও আমরা বলবো। শুধু D1 চার্টটা কেন বোঝালাম, কারণ D1 চার্টটা একটা কোশ্চেন করবো স্যার। বলছি এখানে আপনার আওয়াজ কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার কোনো কথা শুনতে পেলাম না। বলছি মানে চন্দ্রকে তাহলে রাশিতে ধরা হবে না, তাই? আমি কিন্তু রাশির কথা বলিনি, আমি লগ্নের কথা বলেছি। আমরা এখনো রাশিতে যাইনি। যদিও আমি আপনাকে বলে রাখি, যখন রাশি প্রসঙ্গ আনলেন, লগ্ন আলাদা কথা, রাশি আলাদা কথা। অ্যাসেন্ডেন্ট আলাদা জিনিস, রাশি আলাদা জিনিস। কোনো পত্রিতে চন্দ্র যে রাশিতে থাকবে সেটাই তার রাশি হবে। আমরা বলি না ওর রাশি মেষ, ওর রাশি বৃষ, ওর রাশি মিথুন। কেন বলি না? ওর মেষ রাশিতে চন্দ্রটা আছে, তাই ওর রাশিটা মেষ। বোঝা গেল কথাটা? এই লোকটার ধনু রাশিতেই লগ্নও আছে, ধনু রাশিতেই চন্দ্র আছে, তাই এর ধনু লগ্ন, ধনু রাশি। এর ধনু লগ্ন, ধনু রাশি। আপনি কে বলছেন? মৃন্ময় বাবু। আপনার জন্য আমি একটা চার্ট খুঁজছি আপনার জন্য। এই চার্টের প্রশ্নটা আপনি দেবেন, খুব ঠান্ডা মাথায় দেখবেন। আপনি আমায় বলুন এর লগ্নটা কি লগ্ন হবে? 8 নম্বর আছে। তাহলে এটা বৃশ্চিক লগ্নের চার্ট। তাহলে রাশিটা কি হবে আমাকে একটু ঠান্ডা মাথায় বলুন ভেবে। 1 নম্বরে ইয়ে রয়েছে মুন, মানে 1 নম্বর হচ্ছে মেষ। তাহলে এটা বৃশ্চিক লগ্ন, মেষ রাশি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি সাউথ ইন্ডিয়ান চার্টে যাব। একদম উল্টো রকমের চার্ট, হ্যাঁ, দেখতে একটু অন্যরকম। একটু ঠান্ডা মাথায় শুনবেন। কটা বাজে? 11টা বাজে চললো, আর টানবো না বেশিক্ষণ। শুনে রাখুন, সাউথ ইন্ডিয়ান চার্টটা আস্তে করে বলে দিই। উত্তর ভারতীয় চার্টের সঙ্গে দক্ষিণ ভারতীয় চার্টের একটা বিরাট পার্থক্য আছে। দুটো চার্টকেই অন্যভাবে দেখতে হয়। আমি পার্থক্যটা বলছি। উত্তর ভারতীয় চার্টে ভাব ফিক্স, রাশি ঘোরে। দক্ষিণ ভারতীয় চার্টে রাশি ফিক্স, ভাব ঘোরে। আচ্ছা, রাশি ফিক্স হলে তাহলে কোথায় রাশি থাকবে দেখাচ্ছি। উত্তর ভারতীয় চার্ট আমরা দেখেছি অ্যান্টি ক্লকওয়াইজ, দক্ষিণ ভারতীয় চার্ট অ্যান্টি ক্লকওয়াইজ নয়, ক্লকওয়াইজ দেখবো। কিভাবে দেখবো বলি। এই যে দেখছেন, এই যে চার্টটা আমি, এই যে কার্সারটা ঘুরছে,
এটা হচ্ছে দক্ষিণ ভারতীয় চার্ট, ঠিক এরকম দেখতে হয়। পৃথিবীতে যারই দক্ষিণ ভারতীয় চার্ট করবেন তৈরি, তার চার্টটাই এমনি দেখতে হবে। দক্ষিণ ভারতীয় চার্টে আমি কি বললাম, রাশি ফিক্স। যেমন উত্তর ভারতীয় চার্টে বলেছিলাম ভাব ফিক্স, মানে এই জায়গাটায় প্রথম ভাব, পৃথিবীর সবার এই জায়গায় প্রথম ভাব, তারপরে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব। তাহলে উত্তর ভারতীয় চার্টে রাশি ফিক্স। এই যে ওপরের রোটা আছে, ওপরের রোয়ের এই যে সেকেন্ড 2 নম্বরটা, এটা হচ্ছে মেষ রাশি। পৃথিবীর সবার মেষ রাশি, এটা সবার মেষ রাশি এই জায়গাতে থাকবে, অর্থাৎ রাশি ফিক্স। ক্লকওয়াইজ দেখতে হবে, অর্থাৎ রাশির পর রাশি দেখবো। তাহলে মেষ রাশির পর বৃষভ রাশি, বৃষভের পর মিথুন রাশি। আচ্ছা, ছবিটা দেখলে খানিকটা বুঝতে পারবেন, আমাদের এই ছবিগুলো দেওয়া আছে। কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, দেখুন হাতে দাঁড়িপাল্লা নিয়ে আছে, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। 12টা রাশি হয়ে গেল। তাহলে রাশি ফিক্স হলে রাশির ভেতরে যে নম্বর থাকে, যে রোমান নাম্বার, এটা হচ্ছে ভাবের নাম্বার। আমি রাশি কোথায় কি জেনে গেলাম, আমি তাহলে কোথায় যাব এবার? আমি কিন্তু একটু আগে বলেছি, আমরা কেপি সিস্টেম হোক বা বেদিক সিস্টেম হোক, আমরা কিন্তু চারটা পড়া শুরু করব লগ্ন থেকে বা প্রথম ভাব থেকে। তাহলে আমি মেষ রাশি থেকে তো পড়বো না, এখানে মেষ রাশি আমি জেনে রাখলাম। আমি পড়া শুরু করব আমার ভাবটা কোথায় আছে, প্রথম ভাব। দেখুন এটা হচ্ছে সপ্তম ভাব, 7th হাউস। এখানে অ্যাসেন্ডেন্ট যেটা লেখা থাকবে সেইখানে থেকে আমি পড়া শুরু করব। দেখুন অ্যাসেন্ডেন্ট লেখা আছে এইখানে, এটা হচ্ছে বৃশ্চিক রাশিতে অ্যাসেন্ডেন্ট লেখা আছে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন। কোনো পার্থক্য হলো না। এখানে প্রথম ভাবে 8 নম্বর লেখা ছিল, আর এখানে বৃশ্চিক রাশিতে অ্যাসেন্ডেন্ট লেখা আছে। অ্যাসেন্ডেন্টের একটা ডিগ্রি লেখা আছে, আমরা কিন্তু এবার ডিগ্রিতে যাবো এর পরবর্তী পর্যায়ে। ঠিক দেখুন, এরপরে ক্লকওয়াইজ দেখতে হয়। তাহলে বৃশ্চিকের পর ধনু, তাহলে প্রথম ভাবের পর দ্বিতীয় ভাব হবে, ক্লকওয়াইজ দেখব। তাহলে অ্যাসেন্ডেন্টের পর দ্বিতীয় ভাব, রোমান 2 কোথায় আছে, ধনুতে। দেখুন এখানে পাশের উত্তর ভারতীয় চার্টে দ্বিতীয় ভাবে ছিল 9 নম্বর রাশি, আর এখানে 9 নম্বর রাশিতে আছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে ছিল 10 নম্বর রাশি, এখানে দেখুন মকর রাশিতে তৃতীয় ভাব লেখা আছে। একদম একই কথা। পড়বো কোথা থেকে শুরু করব, লগ্ন থেকে। রাশিটা ফিক্স, যে রাশির উপর অ্যাসেন্ডেন্ট লেখা থাকবে সেটাই প্রথম ভাব। তারপরে আমি ক্লকওয়াইজ দেখতে শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা রাশি, 12টা ভাব। রাশির ভেতর ভাবের নম্বর লেখা থাকে, এখানে অ্যাসেন্ডেন্টকে এএসসি বলে লেখা থাকে, এবং যে রাশিতে যে ভাব সেটা রোমান হরফে লেখা থাকে। তারপরে তো গ্রহগুলো সব যেখানে যেখানে আছে দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে মেষ রাশিতে চন্দ্র আছে, তাহলে এটা মেষ রাশির চার্ট। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তো ব্যাপারটা? সবাইকে বোঝাতে পারলাম তো? স্যার একটা প্রশ্ন, বলুন। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ স্যার, বলছি এই সাউথ ইন্ডিয়ান চার্টে গ্রহগুলো কি তাহলে ক্লকওয়াইজ ঘুরবে, আর রাহু কেতু হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘুরবে? একটা বড় প্রশ্ন করেছেন, খুব ভালো কথা। আমার চার্টটাকে দেখবো ক্লকওয়াইজ, মানে সবার মুভমেন্ট ক্লকওয়াইজ, সবার ভাবেরও মুভমেন্ট ক্লকওয়াইজ এবং গ্রহদেরও মুভমেন্ট ক্লকওয়াইজ। শুধুমাত্র রাহু কেতু যারা উল্টো চালে চলে, রাহু কেতুকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখব। আর নর্থ ইন্ডিয়ান স্টাইলে সবাইকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখব, রাহু কেতুকে আমি ক্লকওয়াইজ দেখব। ঠিক আছে? আমি ভুল বললাম মনে হয়। সবাইকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখব। সবাই কিরকম যাবে? এমনি যাবে। সবাই যাবে এমনি, এমনি এরকম যাবে। আর রাহু কেতু যাবে কি এমনি। হ্যাঁ, রাহু কেতু ক্লকওয়াইজ। আর নর্থ, হ্যাঁ এটা তো আমাদের পূর্ব ভারতীয় চার্টেও তো তাই। একদম, মানে সবার মুভমেন্ট যেদিকে হবে, রাহু কেতুর মুভমেন্ট তার উল্টো দিকে হবে, সে যে চার্টেই যাবে। ঠিক আছে? তাহলে আমি উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় চার্টটা আপনাদের বললাম। আপনাদের সবাই মোটামুটি বোঝা গেল তো ব্যাপারটা? এবার আমি একটা কথা বলি, আমি এইখানে শেষ করব। এই যে লগ্ন কুণ্ডলী, এই লগ্ন কুণ্ডলীটা যেটাকে বেদিক কুণ্ডলী বলি বা D1 কুণ্ডলী, যেটা নর্থ ইন্ডিয়ান হোক বা যাই হোক, D1 কুণ্ডলীতে 12টা রাশি এবং 12টা ভাব। আমাদের দেশের প্রাচীনকাল থেকে বৈদিক জ্যোতিষে
যারা D1 চার্ট বা লগ্ন চার্ট মেনে চলে, তারা একটা জায়গায় একটা 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 পরিচ্ছন্ন ধারণা নিয়ে চলে, এক রাশি সমান এক ভাব। রাশি 30 ডিগ্রি, এটা তো একদম ধ্রুব সত্য। আচ্ছা, তাহলে ভাবটা, যে রাশিতে যে ভাবটা পড়বে সেই ভাবটা গোটা রাশিটাকে কভার করে নেবে। যেমন এখানে লগ্ন লগ্ন প্রথম ভাব বৃশ্চিক রাশির সঙ্গে সংযুক্ত, তাই গোটা বৃশ্চিক রাশিটা লগ্ন ভাব। দ্বিতীয়, ধনু রাশির সঙ্গে সংযুক্ত, গোটা ধনু রাশিটা দ্বিতীয় ভাব। এবং তৃতীয়, চতুর্থ কুম্ভ রাশি, গোটা কুম্ভ রাশিটা চতুর্থ ভাব। এবং কুম্ভ রাশির ভেতরে বসে থাকা শুক্র, বুধ, রবি, তারা কুম্ভ রাশিতে বসে আছে, তারা সবাই চতুর্থ ভাবে বসে আছে। এই ধারণাটাই মানা হয় বৈদিক জ্যোতিষে, এই ধারণাটাই আমরা মানি। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে আমরা এই ধারণাটা একদম মানব না। কেন মানব না? আমরা মানব 30 ডিগ্রি রাশি মেনে নিলাম, প্রত্যেকটা রাশি সমান মেনে নিলাম, কিন্তু ভাব সবটা সমান হবে না। আমাদের সিস্টেমে, আমরা প্রেসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেমে যখন যাব, আমরা মনে করি 12টা ভাব সমান নয়, অসমান। কোনো ভাব বেশি, কোনো ভাব কম হবে। টোটাল 360 ডিগ্রি, কোনো ভাব বেশি কোনো ভাব কম, মানে 30 ডিগ্রি বেশিও হতে পারে, 30 ডিগ্রি কমও হতে পারে। নিরক্ষীয় অঞ্চলে একটা ভাব 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে বেশি, আর কম 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আবার মেরু প্রদেশের কাছাকাছি জায়গায় একটা ভাব বেশি 60 ডিগ্রি পর্যন্ত হতে পারে, অর্থাৎ দুটো রাশি কভার করে ফেলতে পারে। আর সর্বনিম্ন 10 ডিগ্রি বা তার নিচে 10 ডিগ্রি 9 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কেন? এই বিষয়টা আমি পরের দিন শুরু থেকে বলা শুরু করব। আজকে আমি এখানেই শেষ করছি। আজকে যে বিষয়টা বললাম, যে বিষয়গুলো আলোচনা হলো, যদিও খুব সাধারণ বিষয়, আপনারা সবাই জানেন, তবু একটু আপনারা এটা ভাববেন। পরের দিন আমি প্লাসিডিয়াস হাউস ডিভিশন সিস্টেম শুরু করব। কিছু যদি লেখানোর মনে হয়, বা আপনাদের যদি কিছু লেখানোর মনে হয়, আমি সেগুলো সহজ বাংলাতে আমি যা বলবো সেইভাবেই আপনারা লিখে নেবেন প্রয়োজন বোধে। স্যার আজকের পিডিএফ গুলো দেবেন তো? আজকে শুধুমাত্র গ্রহের কারো কথা বলেছি, আমি প্ল্যানেটের একটা পিডিএফ পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আর রেকর্ডিংটাও দিয়ে দেবেন। ঠিক আছে। তাহলে আমরা আজকে তাহলে আমরা আজকে তাহলে আমরা আজকে আমরা আজকে এখানেই শেষ করব নাকি? রাত্রিটা হয়ে গেছে অনেক। আপনাদের আরো কারো কোনো প্রশ্ন নাই তো? না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করছি। সন্তু